বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ইতিহাস সাজেশন। তো স্বাভাবিকভাবে আমাদের ফার্স্ট সেমিস্টারে 3টে চ্যাপ্টার ছিল এবং সেকেন্ড সেমিস্টারে যে চ্যাপ্টারটা রয়েছে সেটাকে আমরা ফোর্থ চ্যাপ্টার বলছি, আবার কোনো কোনো বইয়ে সেটাকে আমরা ফার্স্ট চ্যাপ্টারও বলছি, অর্থাৎ রাষ্ট্রের প্রকৃতি ও তার শাসনতন্ত্র, যেটা আমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের প্রথমে রয়েছে। তো সেই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কী কী বিষয় রয়েছে, কোন কোন প্রশ্ন আমাকে পড়তে হবে এবং কিভাবে আমাদের পড়তে হবে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথম যে কথাটা তোমাদের বলতে হয় যে এই চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের 3 মার্কের প্রশ্ন আসবে, আমাদের 4 মার্কের প্রশ্ন আসবে, আমাদের 8 মার্কের প্রশ্ন আসবে। এবার তোমাদের স্পষ্ট করে কয়েকটা কথা প্রথমে বলে তারপরে ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যে বিষয়টা, এই 3 মার্কের প্রশ্ন এবং যে 4 মার্কের প্রশ্ন, তোমরা তোমাদের বই খুললে দেখবে প্রচুর পরিমাণে এই 3 মার্কের প্রশ্ন এবং 4 মার্কের প্রশ্ন রয়েছে, এবং এটাই সত্য। আগের পড়াশুনোর তুলনায় এখনকার পড়াশুনো অনেক অনেক বেশি করতে হবে, অনেক অনেক বেশি পড়তে হবে, কারণ বইয়ের যে সিলেবাস বা তার যে কোশ্চেন রয়েছে তাতে করে প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, এবং যেহেতু প্রত্যেকটা স্কুলের আলাদা প্রশ্ন হবে সেহেতু কিন্তু আমাদের অনেকটাই বেশি পড়তে হবে। এবার যে প্রশ্নগুলো আমাদের 3 মার্কে আসতে পারে সেই একই প্রশ্ন 4 মার্কেই কিন্তু আসতে পারে, অর্থাৎ কোশ্চেনের মান 3-4 হলেও তার লেখার স্টাইল বা লেখার যে ধরন সেটা প্রায় একই লেভেলের হবে, যে কারণে এই 3 মার্কের প্রশ্ন বলো আর 4 মার্কের প্রশ্ন বলো, দুটোই আমাদের ভালো করে পড়তে হবে। নেক্সট আরেকটা যেটা বিষয় রইল সেটা হলো 8 মার্কের প্রশ্ন। এবার দেখো, এই যে 8 মার্কের প্রশ্ন, এই 8 মার্কের প্রশ্ন যে ডাইরেক্ট 8 মার্কের প্রশ্ন আসবে এরকম কোনো নিশ্চয়তা নেই। এক্ষেত্রে এই 8 মার্কের প্রশ্নটা 4+4 এভাবে ভেঙে আসতে পারে, 5+3 এভাবে ভেঙে আসতে পারে, যে কারণে তোমাদের জন্য পরিষ্কার কয়েকটা কথা আমি বলে রাখি। আমি এই চ্যাপ্টার থেকে 3 মার্কের প্রশ্ন এবং 4 মার্কের কিছু প্রশ্ন দিয়েছি এবং 8 মার্কের জন্য এক্সট্রা কয়েকটা প্রশ্ন দিয়েছি। তোমাদের যেটা করতে হবে, এই প্রত্যেকটা প্রশ্নই পড়তে হবে। দেখো, অনেকে বলবে যে এই 5টা প্রশ্ন পড়ে কমন পাবে, কিন্তু পরিষ্কার কথা বলি, সেদিন চলে গেছে। আমিও বলেছি এর আগে 11-এ 5টা বা 6টা প্রশ্ন বলেছি, 12-এও তাই 5টা বা 6টা প্রশ্ন বলেছি, এবং সেখান থেকেই ছেলেমেয়েরা কমন পেয়েছে। এখন থেকে কিন্তু আর সেটা হবে না, এখন থেকে বেশি পড়তে হবে। সিলেবাস পরিবর্তন হয়েছে, নতুন সিলেবাসে বেশি করে পড়তেই হবে, এর থেকে আর কোনো বাঁচার কোনো লক্ষণ নেই। তো যাই হোক, সেই বিষয়টা তোমাদের পরিষ্কার করে বলি, সেই 3 মার্ক এবং 4 মার্কের জন্য প্রশ্নগুলো পড়তে হবে এবং 8 মার্কের যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলোও পড়তে হবে। এবার যেটা কথা, এই যে 8 মার্কের প্রশ্নের জন্য ধরো আমি তোমাদের জন্য 5টা প্রশ্ন দিয়েছি, যে এই 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন 8 মার্কে তুমি পাবে। এবার কথাটা কিন্তু ভালো করে বুঝে নেবে, এই 5টা প্রশ্ন পড়লেই যে তুমি 8 মার্কের পাবে সেটা কিন্তু নয়। তার সঙ্গে এই 3-4 মার্কের যে প্রশ্নগুলো আমি দিয়েছি, পরিষ্কার কথা বুঝে নাও, এই 3-4 মার্কের যে প্রশ্নগুলো আমি তোমাদের দিয়েছি সেই 3-4 মার্কের প্রশ্নগুলোও কিন্তু পড়তে হবে, কারণ এই 3-4 মার্কের প্রশ্ন আর এই 8 মার্কের প্রশ্ন জয়েন্ট আকারে আসতে পারে। সব মিলে যে প্রশ্নগুলো দিয়েছি, 3 বলো, 4 বলো আর 8 বলো, কোনো প্রশ্ন বাদ না দিয়ে পড়ে ফেলবে পরীক্ষার জন্য, তাহলে দেখবে পরীক্ষায় কমন গ্যারান্টি সহকারে পাবে। ওকে, এবার আমরা সরাসরি চলে যাই, আমরা কী কী প্রশ্ন পড়ব। প্রথম আমি 3 ও 4 মার্কের জন্য সেরা প্রশ্নগুলো বলে দিই। প্রথম হচ্ছে, রাষ্ট্র কাকে বলে? রাষ্ট্রের ধারণা কীভাবে গড়ে ওঠে? রাষ্ট্রের উদ্ভব সংক্রান্ত কল্পনাপ্রসূত মতবাদ বলতে কী বোঝো? ব্রোঞ্জ যুগে এবং লৌহ যুগে রাষ্ট্রের ধারণা কেমন ছিল? দেখো, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে পড়বে। দেখো, রাষ্ট্র কাকে বলে 3 মার্কে দিয়ে দিতে পারে। রাষ্ট্রের ধারণা কীভাবে গড়ে ওঠে 3 মার্কে দিতে পারে। রাষ্ট্রের উদ্ভব সংক্রান্ত কল্পনাপ্রসূত মতবাদ বলতে কী বোঝো 3 মার্কে বা 4 মার্কে দিতে পারে। ব্রোঞ্জ যুগে এবং লৌহ যুগে রাষ্ট্র সম্পর্কে ধারণাকে দুটো একবারে দিয়ে 4 মার্কে দিতে পারে। নেক্সট, প্রাচীন গ্রিসের রাষ্ট্রচেতনা কেমন ছিল? 4 মার্ক কোশ্চেন বা 3 মার্কে দিতে পারে। টিকালেখ অর্থশাস্ত্র 4 মার্কেও দিতে পারে, 3 মার্কেও দিতে পারে। বা অর্থশাস্ত্রে মৌর্য যুগের সমাজ ব্যবস্থার কোন পরিচয় পাওয়া যায়? 3এও দিতে পারে, 4এও দিতে পারে। কৌটিল্যকে, তাকে কেন ভারতের মেকিয়াভেলি বলা হয়? অর্থশাস্ত্রে উল্লেখিত রাজতন্ত্র এবং রাজকর্তব্যগুলো কী কী ছিল? অথবা কৌটিল্য এর অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতি ও রাজতন্ত্র সম্পর্কে আলোচনা করো। কৌটিল্য রাজার কী কী গুণের কথা বলেছেন? টিকালেখ সত্যাঙ্গ তত্ত্ব এবং মণ্ডল তত্ত্ব, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। জন লক ক্ষমতা বিভাজনকে কীভাবে দেখিয়েছেন এবং রুশো সাধারণ ইচ্ছাতত্ত্ব বলতে কী বুঝিয়েছেন? জিয়াউদ্দিন বরণী এর ইতিহাস দর্শনের বৈশিষ্ট্য কেমন ছিল? ন্যায় বিচার এবং নিম্নবর্গ ও উচ্চবর্গ বিষয়ে জিয়াউদ্দিন বরণীর দৃষ্টিভঙ্গি আলোচনা করো। জিয়াউদ্দিন বরণীর ঐশ্বরিক তত্ত্ব বলতে কী ছিল? রাজতন্ত্র সম্পর্কে বরণীর মতবাদ কেমন ছিল? অর্থাৎ আমাদের ইতিহাসে
সেকেন্ড সেমিস্টারে এই জিয়াউদ্দিন বরণী থেকে কিন্তু প্রশ্ন আসবেই, ধরে রাখতে পারো, সেটা 3 হোক, 4 হোক বা 8 হোক। এই কারণে কিন্তু এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। জিয়াউদ্দিন বরণীর পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে অর্থশাস্ত্রের পার্ট, কিছু কিছু পার্ট আছে যে পার্টটা খুব ইম্পর্টেন্ট। একটা ওই যে যে পার্টটা বললাম, এই যে কৌটিল্যকে, এই যে অর্থশাস্ত্রের পার্টটা, আর একটা যেটা বললাম এই জিয়াউদ্দিন বরণীর পার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, কিছু কিছু বিষয় যেটা হচ্ছে জাবোদা, মেকিয়াভেলি, রুশো, টমাস হবস এবং জন লকের রাষ্ট্রতত্ত্ব। দেখো এইখানে এই যে 5 জন, জাবোদা, মেকিয়াভেলি, রুশো, টমাস হবস এবং জন লক, এর মধ্যে কোনটার যে আসবে গ্যারান্টিতে কেউ বলতে পারবে না, কারণ প্রত্যেকেই সুপারহিট পারসন। নেক্সট পরবর্তী প্রশ্ন, ফতোয়া জাহানদারি গ্রন্থের বিষয়বস্তু কী ছিল? সিসেরো কে ছিলেন? রাষ্ট্র সম্পর্কে তার ধারণা কী? সিসেরোর আইনবিধি সম্পর্কে কী জানো? তিনি কেন মিশ্র সরকার গঠনের উপর জোর দিয়েছিলেন? কয়েকটা টিকা ভালো করে দেখে রাখতে হবে, কারণ যেহেতু 3 মার্কের প্রশ্ন রয়েছে বা 4 মার্কের প্রশ্ন রয়েছে, সেখানে কিন্তু টিকা আসার প্রবল সম্ভাবনা। কী কী? টিউডর বিপ্লব, অষ্টম হেনরি, অ্যাক্ট অফ সুপ্রিমেসি, গৌরবময় বিপ্লব, স্যাট্রাপ। এই স্যাট্রাপের কার্যবলী এবং কীভাবে নিয়ন্ত্রণ করা হয়, তার সঙ্গে স্যাট্রাপের গঠন কাঠামো। এই স্যাট্রাপটা এমন একটা প্রশ্ন যেটা 3 মার্কেও আসতে পারে, যেটা 4 মার্কেও আসতে পারে, যেটা 8 মার্কেও আসতে পারে। নেক্সট ম্যান্ডারিন ব্যবস্থা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং ম্যান্ডারিন ব্যবস্থার ত্রুটি, গুরুত্ব, এটা খুব ভালো করে পড়বে। তার সঙ্গে চীন প্রশাসন ব্যবস্থায় ম্যান্ডারিনদের ভূমিকা কী ছিল, এটার সঙ্গে এই প্রশ্নটাও। নেক্সট মনসবদারি ব্যবস্থা ত্রুটি সহ পড়বে, এবং জায়গিদারি ব্যবস্থা ও ইক্তা প্রথা, এগুলোর উদ্দেশ্য এবং ত্রুটি ভালো করে পড়ে রাখবে। এই টিকাগুলোর মধ্যে প্রশ্ন পাবেই পাবে, বলে রাখলাম। নেক্সট, আদর্শ রাষ্ট্র বলতে প্লেটো কী বুঝতেন? তার মতে ন্যায়ের সংকট বলতে কী বোঝো? তার মতে স্বাভাবিক রাষ্ট্র বলতে কী বোঝো? তার মতে আদর্শ রাষ্ট্রের 3টি শ্রেণী বলতে কী বলা হয়েছে? নেক্সট, অ্যারিস্টটল বিখ্যাত কেন? তার মতে রাষ্ট্র হলো ত্রিস্তর ভিত্তিক, ব্যাখ্যা করো। অ্যারিস্টটলের ভাষায় সঠিক সংবিধান ও বিকৃত সংবিধান বলতে কী বোঝো? পরবর্তী প্রশ্ন, পলিভিয়াস, সেনেকা এবং টমাস ক্রমওয়েল বিখ্যাত কেন? পরবর্তীতে আবার কয়েকটা টিকা দিয়েছি, তার মধ্যে নব্য রাজতন্ত্র অথবা ইংল্যান্ডের নতুন রাজতন্ত্র কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, সপ্তম হেনরি ইংল্যান্ডে কীভাবে নতুন রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, এবং তিনি কীভাবে সামন্ত প্রভুদের ক্ষমতা খর্ব করেন। অ্যাকচুয়ালি নব্য রাজতন্ত্র বা ইংল্যান্ডের নতুন রাজতন্ত্র কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, এই প্রশ্নটা পড়লে নিচেরগুলো অটোমেটিক্যালি তোমরা পেরে যাবে। তো যাই হোক, এই বিভিন্ন রকমভাবে প্রশ্ন আসতে পারে, যেমন সপ্তম হেনরি ইংল্যান্ডে কীভাবে নতুন রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, বা সপ্তম হেনরি কীভাবে সামন্ত প্রভুদের ক্ষমতা খর্ব করেছিলেন, যে কারণে এই প্রশ্নগুলো একটু রিলেটেড করে পড়ে রাখবে। আর 8 মার্কের জন্য স্পেশাল আমি যেটা বললাম, অর্থশাস্ত্রের পার্টটা খুবই ইম্পর্টেন্ট, যার জন্য কৌটিল্য অর্থশাস্ত্রের সংজ্ঞা, বিষয়বস্তু, রাষ্ট্রনীতি, রাজতন্ত্র এবং অর্থশাস্ত্রের সম্পর্ক ভেরি ইম্পর্টেন্ট, দেখে রাখবে। আর যেটা আমি কয়েকটা টিকা বললাম, যে জাবোদা, মেকিয়াভেলি, রুশো, টমাস হবস, জন লকের রাষ্ট্রতত্ত্ব আলোচনা করো, যেটা আমি 4 মার্কে দিয়েছি, সেটা এখানেও আমি তুলে ধরেছি। নেক্সট আরেকটা বিষয় যেটা আমি বললাম, যে চীনের ম্যান্ডারিন ব্যবস্থা, একটু আগেও বলেছি। দেখো এই যে প্রশ্নগুলো 8 মার্কে দিয়েছি, এই প্রশ্নগুলোর মধ্যে দেখো বেশিরভাগ প্রশ্ন কিন্তু আমি 4এও দিয়ে দিয়েছি, কারণ দেখো কৌটিল্যের অর্থশাস্ত্রের সংজ্ঞা, বিষয়বস্তু, রাষ্ট্রনীতি, রাজতন্ত্র সম্পর্ক আমি 4 মার্কেও আসতে পারে। আবার এই যে কটা বললাম, যে জাবোদা, মেকিয়াভেলি, রুশো, টমাস হবস এবং জন লক, এই কটাও আমি 4এ দিয়েছি, তোমরা দেখেছো 3-4-এ। চীনের ম্যান্ডারিন ব্যবস্থা, সেটাও আমি 3-4-এ দিয়েছি। আচ্ছা, ক্রমওয়েল কীভাবে ইংল্যান্ডের নব্য রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন, এটাও 3 বা 4-এ আসতে পারে। নেক্সট দেখো, ইক্তা প্রথা কি? এই প্রথার উদ্ভব, বৈশিষ্ট্য, বিবর্তন সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটাও তাই 3 বা 4-এ আসতে পারে। আরেকটা হচ্ছে জিয়াউদ্দিন বরণী বর্ণিত সুলতান যুগের নরপতিদের আদর্শ কী ছিল? তো এই হলো মূল প্রশ্ন। এই প্রশ্ন কটা ভালো করে পড়লে এর বাইরে প্রশ্ন আসবে না, এটুকু নিশ্চিত থাকতে পারো, কারণ এই হচ্ছে একদম মানে বেছে সলিড। এর থেকে মানে যে খুব বেশি পড়তে হবে সেটা কিছু না, কিন্তু এই প্রশ্নগুলো পড়ে পরীক্ষার হলে যেতে হবে, এটাই হলো মূল কথা। কেউ যদি এর থেকে কমে পড়ো, এর থেকে কেউ বলতে পারবে না যে স্যার এই কোশ্চেনটা পরীক্ষায় আসবে না, আমি গ্যারান্টিতে বললাম। ঠিক আছে, তোমার স্কুলে আসবে না, হয়তো অন্য স্কুলে চলে আসবে। এই কারণে যে প্রশ্নগুলো দিয়েছি, এই প্রশ্নগুলো তোমাকে ভালো করে পড়তেই হবে। যদি তুমি মনে করো যে না আমি ফার্স্ট চ্যাপ্টার ফুল প্র্যাকটিস করতে চাই, তাহলে এই প্রশ্নগুলো তোমার জন্য রইল। ওকে, আর এই 3, 4 বা 8 এই মার্ক ডিভিশন করে পড়তে গেলে তোমরা বিপদে পড়বে, যে কারণে কিন্তু সব প্রশ্নগুলো ভালো করে পড়ো। কারণ তোমরা দেখেছো আমি সাজেশনে 3 এবং 4 মার্কের জন্য যে প্রশ্নগুলো দিয়েছি, তার মধ্যে অনেক কোশ্চেন কিন্তু 8 মার্কেও আমি ঢুকিয়ে দিয়েছি, কারণ ওই প্রশ্নগুলো ঘুরে ফিরে 8-এ আসতে পারে। ঠিক আছে, তো এই হলো আমাদের ইতিহাসের ফার্স্ট যে অংশ বা প্রথম চ্যাপ্টার বলতে পারো বা চতুর্থ চ্যাপ্টার বলতে পারো, সেই রাষ্ট্রের প্রকৃতি ও তার শাসনতন্ত্র, তার সম্পূর্ণ সাজেশন তোমাদের সামনে তুলে ধরলাম। ধন্যবাদ।